প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের এই ভিডিওটিতে আমরা ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স মূলধন বাজেটিং কৌশলসমূহ অধ্যায়ের মূলধন বাজেটিংয়ের বিভিন্ন কৌশলসমূহ এবং তার পাশাপাশি সেই কৌশলসমূহের বিভিন্ন সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা প্রথমে দেখেছি সেটা হচ্ছে মূলধন বাজেটিং কি। সাধারণত মূলধনের জন্য যে বাজেট প্রণয়ন করা হয় তাকে মূলধন বাজেটিং বলে। ব্যাপকত্বে দীর্ঘদিন ধরে নগদত্ব পাওয়ার প্রত্যাশায় কোনো প্রতিষ্ঠান যে দীর্ঘমেয়াদী বিনিয়োগিক সিদ্ধান্ত গ্রহণ করে তাকে মূলধন বাজেটিং বলে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানের হাতে অসংখ্য প্রকল্প থাকে। এসব প্রকল্প হতে সর্বোৎকৃষ্ট প্রকল্পটি নির্বাচন করার প্রক্রিয়াটি হলো মূলধন বাজেটিং। কোনো প্রতিষ্ঠান যখন কোনো দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে তখন তার কাছে মূলধন বাজেটিংয়ের জন্য একাধিক বিকল্পসমূহ থাকে। সমূহকে মূল্যায়ন করে কোনো একটি বিকল্প বেছে নেওয়া হচ্ছে মূলধন বাজেটিং। এরপর আমরা দেখেছি মূলধন বাজেটিং কৌশল। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একাধিক বিনিয়োগ বিকল্প হতে সর্বোৎকৃষ্ট বিকল্পটি নির্বাচন করার জন্য বিভিন্ন পদ্ধতি বা কৌশল প্রয়োগ করা হয়। আমাদের একাধিক বিকল্প থেকে যে একটা বিকল্প বাছাই করে নিব, সেই বিকল্পটা বাছাই করার জন্য বিভিন্ন পদ্ধতি বা কৌশল প্রয়োগ করতে হয়। এসব পদ্ধতি বা কৌশলসমূহকে মূলধন বাজেটিং কৌশল বলা হয়। অর্থাৎ যে কৌশলসমূহ ব্যবহার করে সর্বোৎকৃষ্ট বিনিয়োগ বিকল্পটি বাছাই করে নেওয়া হবে সেটাই হচ্ছে আমাদের জন্য মূলধন বাজেটিং কৌশল। এরপরে যাচ্ছে আমরা মূলধন বাজেটিংয়ের বিভিন্ন কৌশল। বিনিয়োগ প্রকল্পসমূহকে মূল্যায়নের জন্য যে পদ্ধতিসমূহ ব্যবহার করা হয় তাদের সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। মূলধন বাজেটিং কৌশলসমূহকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সনাতন পদ্ধতি বা অবাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, যেটা ইংরেজি হচ্ছে ট্রেডিশনাল মেথড অথবা নন ডিসকাউন্ট ক্যাশ ফ্লো মেথড। আরেকটা হচ্ছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। এই সকল পদ্ধতিসমূহ সূত্রসহ আলোচনা করা হলো। আমরা প্রথমে দেখতেছি সনাতন পদ্ধতি বা অবাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, ট্রেডিশনাল মেথড অবলিক নন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। দীর্ঘদিন ধরে এই পদ্ধতিগুলো ব্যবহার হয়ে আসছে বলে তাদের সনাতন পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিকে অবাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতিও বলা হয়। সাধারণত সব ব্যবসা প্রতিষ্ঠানে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিগুলো হচ্ছে, তাহলে আমরা ট্রেডিশনাল মেথড বা নন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডে যে মেথডগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা সূত্রসহ বিস্তারিত আলোচনা করেছি নিচে। প্রথমে যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি, যেটাকে ইংরেজিতে বলা হয় পেব্যাক পিরিয়ড। বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি, যে পদ্ধতিতে বিনিয়োগকৃত অর্থ কত সময়ের মধ্যে বিনিয়োজিত প্রকল্পের প্রত্যাশিত নগদ আন্তঃপ্রবাহ হতে পুনরুদ্ধার করা যাবে তা নির্ধারণ করা হয় তাকে বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি বলা হয়। এক্ষেত্রে প্রকল্পের ভগ্নাংশের মূল্যকে বিবেচনা করা হয় না। অর্থাৎ যে পদ্ধতিতে একটা প্রকল্পে যে টাকাটা বিনিয়োগ করা হয়েছে সেটা কত সময়ের মধ্যে উঠে আসবে সেটা নির্ধারণ করা হয়, নির্ণয় করা হয়, তাকে পেব্যাক পিরিয়ড বা বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি বলা হয়। পেব্যাক পিরিয়ড বা বিনিয়োগ পরিশোধকাল নির্ণয় করার জন্য দুইটা সূত্র ব্যবহার করতে হয়। দুইটা সিকোয়েন্সে দুইটা অবস্থায় এই দুইটা সূত্র ব্যবহৃত হয়। প্রথমে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেটা হচ্ছে যখন বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ স্থির বা সমান থাকবে। আমরা যে প্রকল্পটাতে বিনিয়োগ করব সেই প্রকল্প হতে যে নগদ আন্তঃপ্রবাহ আসবে সেটা যখন প্রতি বছরই সমান থাকবে তখন আমাদের পেব্যাক পিরিয়ডের জন্য সূত্র ব্যবহার করতে হবে ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল নেট ক্যাশ ইনফ্লো। এখানে ইনভেস্টমেন্টটা হচ্ছে আমরা প্রকল্পে যে টাকাটা বিনিয়োগ করেছি সেটা, এবং অ্যানুয়াল নেট ক্যাশ ইনফ্লোটা হচ্ছে আমরা প্রতি বছর ওই বিনিয়োগ প্রকল্প হতে যে টাকা নগদ আন্তঃপ্রবাহ পাবো সেটা হচ্ছে অ্যানুয়াল নেট ক্যাশ ইনফ্লো। এই প্রথম সূত্রটা আমরা তখনই ব্যবহার করব যখন প্রতি বছরের নগদ আন্তঃপ্রবাহ স্থির বা সমান থাকবে। এরপরে যখন নগদ আন্তঃপ্রবাহ অসমান থাকবে, এক এক বছর এক এক রকম পাওয়া যাবে, তখন আমাদের পেব্যাক পিরিয়ডের জন্য ভিন্ন একটি সূত্র ব্যবহার করতে হবে। পেব্যাক পিরিয়ড, যেটাকে আমরা সংক্ষেপে PBP দ্বারা প্রকাশ করতে পারবো। এই সূত্রটা আমরা লিখেছি PY প্লাস UI মাইনাস CCFAT অফ PY ডিভাইডেড বাই CFAT অফ RY। এখানে আমরা PY ব্যবহার করেছি। এখানে PYটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। আমাদের বিনিয়োগকৃত টাকাটা যে বছর উঠে আসবে সেই বছরটা হবে আমাদের জন্য রিসেন্ট ইয়ার এবং তার আগের বছরটা হবে প্রিভিয়াস ইয়ার। তাই আমরা প্রথমে PY লিখেছি। এই PYটা হচ্ছে যে বছরে আমাদের বিনিয়োগকৃত টাকা উঠে আসবে তার আগের বছর, অর্থাৎ সেটা প্রিভিয়াস ইয়ার। এরপরে UIটা হচ্ছে অরিজিনাল ইনভেস্টমেন্ট, আমরা প্রকল্পে যে টাকাটা বিনিয়োগ করেছি সে টাকাটা বসাতে হবে। এরপরে হচ্ছে CCFAT অফ
পিওয়াই। আমরা সিসিএফইটির একটা গড় নিব, ওই গড় হতে রিসেন্ট ইয়ারের উপরের বছরের যে সিসিএফইটিটা থাকবে সেই সিসিএফইটিটা হচ্ছে আমাদের সিসিএফইটি অফ পিওয়াই, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার বরাবর সিসিএফইটিটা। এরপরে ডিভাইডেড বাই লিখেছি সিএফইটি অফ আরওআই। আমাদের আরওআই হচ্ছে রিসেন্ট ইয়ারের যে সিএফইটিটা থাকবে সেটাই হচ্ছে আমাদের সিএফইটি অফ আরওআই। আমরা সূত্রটা দেখে মুখস্থ করে নিব। আমরা যখন পরবর্তী ভিডিওগুলোতে এই সূত্রগুলো ব্যবহার করে অঙ্ক করব তখন খুব সহজেই আমরা ধরতে পারবো। এরপরে আমরা 2 নম্বরে যাচ্ছি, ফ্যাব্যাক রেসিপ্রোকাল পদ্ধতি, যেটাকে ফ্যাব্যাক রেসিপ্রোকাল মেথডও বলা হয়। বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতির এর মাধ্যমে সময় নির্ণয় করা হয় বিধায় এটি অন্য কোনো মুনাফার হারের সাথে তুলনাযোগ্য নয়। আমরা উপরে যে ফ্যাব্যাক পিরিয়ডের 2টা সূত্র ব্যবহার করেছি, এই 2টা সূত্রের মাধ্যমে আমাদের বছর বের হয়ে আসবে, কিন্তু এই বছরটাকে আমরা কোনো মুনাফার হারের সাথে তুলনা করতে পারবো না। তাই এই অসুবিধা দূর করার জন্য ফ্যাব্যাক পিরিয়ডকে উল্টাভাবে ব্যবহার করে আয়ের হার বের করার যে পদ্ধতি তাকে ফ্যাব্যাক রেসিপ্রোকাল পদ্ধতি বলা হয়। এরপর আমরা সূত্র দেখে নিব। ফ্যাব্যাক রেসিপ্রোকাল, যেটাকে আমরা সংক্ষেপে ফিবিআর বলবো, ফিবিআরের সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই ফ্যাব্যাক পিরিয়ড, অর্থাৎ 1কে ফ্যাব্যাক পিরিয়ড দ্বারা ভাগ করলে আমাদের ফ্যাব্যাক রেসিপ্রোকালের মান চলে আসবে। এরপরে আমাদের ট্রেডিশনাল মেথডে যে আরেকটি কৌশল রয়েছে সেটা হচ্ছে বিনিয়োগ উপার্জন হার পদ্ধতি বা গড় উপার্জন হার পদ্ধতি। বিনিয়োগ উপার্জন হার পদ্ধতিকে আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলবো, আর গড় উপার্জন হার পদ্ধতিকে আমরা এভারেজ রেট অফ রিটার্ন বলবো। বিনিয়োগের উপর গড় আয়ের শতকরা হার বের করার পদ্ধতিকে বিনিয়োগ উপার্জন হার পদ্ধতি বলে। আমরা যখন বিনিয়োগের উপর গড় আয়ের শতকরা হার বের করব তখন সেটাকে বিনিয়োগ উপার্জন হার বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট পদ্ধতি বলবে, আর যদি এই হার গড় বিনিয়োগের উপর বের করা হয় তখন তাকে গড় উপার্জন হার বলে। শুধুমাত্র বিনিয়োগের উপর গড় আয়ের শতকরা হার বের করা হলে সেটাকে বলবে বিনিয়োগ উপার্জন হার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর যদি গড় বিনিয়োগের উপর গড় আয়ের শতকরা হার বের করা হয় তখন সেই পদ্ধতিকে বলা হয় গড় উপার্জন হার পদ্ধতি বা এভারেজ রেট অফ রিটার্ন। সূত্রগুলো দেখলে আমরা সহজে বুঝতে পারবো আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং এভারেজ রেট অফ রিটার্নের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্রটা হচ্ছে এভারেজ অ্যানুয়াল প্রফিট আফটার ট্যাক্স, যেটাকে ইএটিও বলা হয়। এভারেজ অ্যানুয়াল প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই অরিজিনাল ইনভেস্টমেন্ট, আর অপর নাম হচ্ছে এনসিইউ। আমাদের গড় মুনাফাকে যখন বিনিয়োগ দ্বারা ভাগ করব তখন রিটার্ন অন ইনভেস্টমেন্ট চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে গড় মুনাফা কীভাবে বের করবো? যদি 5 বছরের মুনাফা দেওয়া থাকে তাহলে 5 বছরের মুনাফা যোগ করে 5 দিয়ে ভাগ করলে আমাদের গড় মুনাফা চলে আসবে। 60 বছরের ইএটি দেওয়া থাকলে এই ইএটি সমূহ যোগ করে 4 দিয়ে ভাগ করলে আমাদের এভারেজ ইএটি চলে আসবে। এভারেজ অ্যানুয়াল প্রফিট আফটার ট্যাক্স এবং ইএটি দুইটাই একই কথা। তাহলে এভারেজ ইএটিকে যখন আমরা অরিজিনাল ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করব আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট চলে আসবে, আবার এভারেজ ইএটিকে যখন আমরা এভারেজ ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করব তখন আমাদের এভারেজ রেট অফ রিটার্ন চলে আসবে। তাহলে এভারেজ রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে এভারেজ অ্যানুয়াল প্রফিট আফটার ট্যাক্স বা এভারেজ ইএটি ডিভাইড বাই এভারেজ ইনভেস্টমেন্ট, অর্থাৎ এভারেজ ইএটির টাকাকে যখন আমরা এভারেজ ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করে দিব তখন এআরআর চলে আসবে। তাহলে যখন রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে হবে তখন আমাদের অরিজিনাল ইনভেস্টমেন্ট দ্বারাই ভাগ করতে হবে, আবার যখন এভারেজ রেট অফ রিটার্ন এআরআর বের করতে হবে তখন এভারেজ ইনভেস্টমেন্ট দ্বারা এভারেজ ইএটিকে ভাগ করতে হবে। আমাদের এভারেজ ইনভেস্টমেন্টের সূত্রটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সেল বেস ভ্যালু প্লাস কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইড বাই 2, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালের সাথে সেল বেস ভ্যালু যোগ এবং কস্ট থেকে সেল বেস ভ্যালু বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এভাবে আমাদের এভারেজ ইনভেস্টমেন্টের টাকাটা চলে আসবে। তাহলে এ হচ্ছে আমাদের ট্রেডিশনাল মেথড। তাহলে আমাদের ট্রেডিশনাল মেথডে প্রথমে দেখেছি বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি ফ্যাব্যাক পিরিয়ড, এরপর হচ্ছে ফ্যাব্যাক রেসিপ্রোকাল পদ্ধতি পিবিআর, তারপরে দেখেছি বিনিয়োগের উপার্জন হার যেটাকে আমরা আরওআই বলবো, আর একটা হচ্ছে গড় উপার্জন হার যেটাকে এআরআর বা এভারেজ রেট অফ রিটার্ন পদ্ধতি বলা হয়। এবার যাচ্ছি বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। যে সকল পদ্ধতিতে সম্ভাব্য নগদ প্রবাহকে বাট্টা করে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাদের সমষ্টিকে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি বলে। অর্থাৎ যে সকল পদ্ধতিসমূহ হতে বাট্টার হার ব্যবহার করে সম্ভাব্য নগদ প্রবাহ সমূহের একটা বর্তমান মূল্য নির্ণয় করা হবে ওই সকল পদ্ধতিসমূহকে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিগুলো হচ্ছে, অর্থাৎ বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতিতে আমরা যে কৌশলগুলো যে পদ্ধতিগুলো ব্যবহার করব ওই পদ্ধতিগুলো হচ্ছে, 1 নম্বর পদ্ধতিটা হচ্ছে নিট বর্তমান মূল্য পদ্ধতি, যেটাকে নেট প্রেজেন্ট ভ্যালু মেথড বলা হয়, সংক্ষেপে বলা হয় এনপিভি। আমাদের নিট বর্তমান মূল্য বের করতে হলে প্রথমে প্রত্যাশিত নগদ প্রবাহগুলোকে বাট্টার হার দ্বারা বা মূলধন ব্যয় দ্বারা বাট্টা করতে হবে। এরপরে
যে বর্তমান মূল্য পাওয়া যাবে তা হতে প্রকল্পের প্রারম্ভিক ব্যয় বাদ দেওয়ার পরে যে বর্তমান মূল্য অবশিষ্ট থাকবে তাকে নিট বর্তমান মূল্য বলে। তাহলে নিট বর্তমান মূল্য বের করতে গেলে আমাদের যে প্রসেসটা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে যে নগদ প্রবাহগুলো দেওয়া থাকবে সেটাকে বাট্টার হার বা মূলধন ব্যয় যে নামে থাকুক না কেন সেটা দ্বারা বাট্টা করতে হবে। বাট্টা করার পরে এগুলো যোগ করে মোট বর্তমান মূল্য বের করতে হবে। এই মোট বর্তমান মূল্য দেখে আমরা যে প্রারম্ভিক বিনিয়োগটা করব সেটা বাদ দিলে যে বর্তমান মূল্যগুলো অবশিষ্ট থাকবে সেটাই হবে আমাদের নিট বর্তমান মূল্য। এই নিট বর্তমান মূল্য সেটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। আমরা এখন নেট প্রেজেন্ট ভ্যালু, যেটাকে এনপিভি বলা হয় সংক্ষেপে, এই সূত্রটা দেখব। নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি সমান টোটাল প্রেজেন্ট ভ্যালু, যেটাকে আমরা টিপিভিও বলতে পারি, সেটা থেকে অরিজিনাল ইনভেস্টমেন্ট বা এনসিইউ, যেটা আমরা প্রকৃত বিনিয়োগ করবো, সেটা বিয়োগ করলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু চলে আসবে। অর্থাৎ মোট বর্তমান মূল্য হতে আমাদের প্রকৃত বিনিয়োগের টাকাটা বাদ গেলে আমাদের এনপিভির টাকা চলে আসবে। এরপরে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডের 2 নম্বর যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড, সংক্ষেপে IRR। যে বাট্টার হার দ্বারা কোনো প্রকল্পের প্রত্যাশিত নগদ প্রবাহকে বাট্টাকৃত করলে নগদ প্রবাহসমূহের বর্তমান মূল্য প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগের সমান হয়, ওই হারকে অভ্যন্তরীণ মুনাফার হার বলা হয়। তাহলে অভ্যন্তরীণ মুনাফার হার হচ্ছে এমন একটি হার যে হার দ্বারা প্রকল্পের প্রত্যাশিত নগদ প্রবাহকে যখন বাট্টাকৃত করা হবে তখন তাদের যোগফল প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগের সমান হবে। আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন IRR বের করার জন্য আমরা সূত্রটা ব্যবহার করবো, সেটা হচ্ছে LDR প্লাস NPV অফ LDR ডিভাইডেড বাই NPV অফ LDR মাইনাস NPV অফ HDR ইন্টু HDR মাইনাস LDR। আমরা এখানে কিছু হিন্টস ব্যবহার করেছি, যেমন LDR ব্যবহার করেছি, NPV অফ LDR, NPV অফ LDR, NPV অফ HDR এবং LDR, এই হিন্টসগুলো এখানে ব্যবহার করেছি। IRR বের করতে গেলে আমাদের দুইটা ডিসকাউন্ট রেটের প্রয়োজন হয়, একটা হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, একটা হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট। এখানে LDRটা হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেটটা, আমাদের দুইটা ডিসকাউন্ট রেটেরই NPV বের করতে হয়, তাই আমাদের উপরে দিয়েছি আমরা NPV অফ LDR, অর্থাৎ যেটা লোয়ার ডিসকাউন্ট রেট থাকবে সেটা NPV, সে ডিভাইডেড বাই NPV অফ LDR মাইনাস NPV অফ HDR। NPV অফ LDR অর্থাৎ লোয়ার ডিসকাউন্ট রেট NPV থেকে হায়ার ডিসকাউন্ট রেটের NPVটা বাদ দিতে হবে, পাশে গুণ করেছি HDR মাইনাস LDR। হায়ার ডিসকাউন্ট রেট থেকে লোয়ার ডিসকাউন্ট রেট বিয়োগ করতে হবে। তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্নটা বের করতে গেলে আমাদের এই সূত্রটা অনুসরণ করে যেতে হবে। যে সূত্রের মধ্যে আমরা প্রথমে লিখছি LDRটা হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, দুইটা ডিসকাউন্ট রেট থেকে ছোটো ডিসকাউন্ট রেটটা। এরপর হচ্ছে NPV অফ LDR অর্থাৎ ছোটো ডিসকাউন্ট রেটের NPVটা ডিভাইডেড বাই NPV অফ LDR মাইনাস NPV অফ HDR। ছোটো ডিসকাউন্ট রেটের NPV থেকে বড় ডিসকাউন্ট রেট বা হায়ার ডিসকাউন্ট রেটের NPVটা বিয়োগ করতে হবে। এরপরে HDR মাইনাস LDR, হায়ার ডিসকাউন্ট রেট হতে লোয়ার ডিসকাউন্ট রেট বিয়োগ। 3 নম্বরে যে মেথডটা আমরা দেখেছি সেটা হচ্ছে পরিমার্জিত অভ্যন্তরীণ মুনাফা হার পদ্ধতি, যেটা ইংরেজিতে মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন বলা হয়। সাধারণত অভ্যন্তরীণ মুনাফা হার পদ্ধতিকে সংশোধন বা পরিমার্জন করে পরিমার্জিত অভ্যন্তরীণ মুনাফা হার পদ্ধতি বা মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন উদ্ভাবন করা হয়েছে। এই পদ্ধতিতে এমন একটি বাট্টার হার নির্ণয় করা হয় যা দ্বারা প্রকল্পের নগদ প্রবাহসমূহের প্রান্তীয় মূল্যকে বাট্টা করে বর্তমান মূল্য নির্ণয় করলে তা প্রকল্পের বিনিয়োগের সমান হয়। এই মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন তথা MIRR বের করতে গেলে আমরা যে সূত্রটা ব্যবহার করবো সেটা হচ্ছে LR মাইনাস EF মাইনাস CFLR মাইনাস CFHR। আমরা এখানে যে হিন্টসগুলো ব্যবহার করেছি সেগুলো পূর্ণরূপ এখানে দিয়ে দিলাম। LR হচ্ছে লোয়ার রেট অফ ইন্টারেস্ট, আমাদের ইন্টারেস্ট রেটের ছোটো হারটা। এরপর EF হচ্ছে এস্টিমেটেড ফ্যাক্টর, আমাদের একটা এস্টিমেটেড ফ্যাক্টর বের করতে হবে। এই এস্টিমেটেড ফ্যাক্টরটা বের করার পরে এই এস্টিমেটেড ফ্যাক্টরের কাছাকাছি দুইটা মান নিতে হবে, একটা মান হবে এস্টিমেটেড ফ্যাক্টরের চেয়ে ছোটো আর একটা মান হবে এস্টিমেটেড ফ্যাক্টরের চেয়ে বড়। যে মানটা এস্টিমেটেড ফ্যাক্টরের চেয়ে ছোটো হবে সেটা হচ্ছে CFLR হচ্ছে কম্পাউন্ড ফ্যাক্টর অ্যাট লোয়ার রেট। যে মানটা এস্টিমেটেড ফ্যাক্টরের চেয়ে বড় হবে এই মানটা হবে CFHR কম্পাউন্ড ফ্যাক্টর অ্যাট হায়ার রেট। এই সূত্রটা ব্যবহার করে আমরা মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন তথা MIRR বের করব। এরপরে 4 নম্বরে হচ্ছে মুনাফার্জন সূচক, যেটাকে প্রফিটাবিলিটি ইন্ডেক্স বলা হয়। এই পদ্ধতিতে প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহসমূহকে মূলধন ব্যয়ের হার দ্বারা বাট্টাকৃত করে বর্তমান মূল্য নির্ণয় করা হয়, অতঃপর বর্তমান মূল্যকে প্রারম্ভিক বিনিয়োগ দ্বারা ভাগ করা হয়।
অর্থাৎ আমরা যে বর্তমান মূল্যটা বের করব সেই বর্তমান মূল্যকে যখন আমরা অরিজিনাল ইনভেস্টমেন্ট বা প্রকৃত বিনিয়োগ দ্বারা ভাগ করে দিব তখন আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা চলে আসবে। তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স নির্ণয়ের সূত্র হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই সমান টোটাল প্রেজেন্ট ভ্যালু, যেটাকে টিপিবিও বলা হবে, অরিজিনাল ইনভেস্টমেন্ট ডিভাইড বাই এনসিও। অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালুকে যখন অরিজিনাল ইনভেস্টমেন্ট বা এনসিও দ্বারা ভাগ করা হবে তখন আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা বের হয়ে আসবে। এর পরবর্তী পদ্ধতিটা হচ্ছে বাট্টাকৃত মূলধন ফেরত পদ্ধতি। এই পদ্ধতিতেও বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতির মতো কত বছরের মূলধন উঠে আসবে বা ফেরত পাওয়া যাবে সেটা নির্ণয় করা হয়, তবে এক্ষেত্রে কর পরবর্তী নগদ প্রবাহকে বিবেচনা না করে কর পরবর্তী বাট্টাকৃত নগদ প্রবাহকে বিবেচনা করা হয়। আমাদের ফেব্যাক পিরিয়ডের মতো ডিসকাউন্টেড ফেব্যাক পিরিয়ডের সাহায্যেও কত বছরে আমাদের বিনিয়োগকৃত অর্থ উঠে আসবে সেটা নির্ণয় করা হয়, কিন্তু একটা জায়গায় পার্থক্যটা রয়েছে। ওই পার্থক্যটা হচ্ছে আমরা যখন শুধুমাত্র ফেব্যাক পিরিয়ড বের করব তখন সেক্ষেত্রে কর পরবর্তী নগদ প্রবাহকে বিবেচনা করা হবে, যখন ডিসকাউন্টেড ফেব্যাক পিরিয়ড বের করব তখন কর পরবর্তী বাট্টাকৃত নগদ প্রবাহকে বিবেচনা করা হবে। অর্থাৎ ফেব্যাক পিরিয়ড বের করতে গেলে সিসিভিটিকে বিবেচনা করতে হবে, কিন্তু ডিসকাউন্টেড ফেব্যাক পিরিয়ড বের করতে হলে সিসিবিকে বিবেচনা করতে হবে। আমরা ডিসকাউন্টেড ফেব্যাক পিরিয়ডের সূত্রটা দেখিয়েছি। ডিসকাউন্টেড ফেব্যাক পিরিয়ড, যেটাকে সংক্ষেপে ডিপিবিপি বলা হয়, এই সূত্রটা হচ্ছে পিওয়াই যোগ ওআই মাইনাস সিপিবি অফ পিওয়াই ডিভাইড বাই পিবি অফ আর ওয়াই। তাহলে এখানে পিওয়াইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, এরপরে ওয়াইটা হচ্ছে অরিজিনাল ইনভেস্টমেন্ট, সিপিবি অফ পিওয়াই অর্থাৎ কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু অফ পিওয়াই, এবং পিবি অফ আর ওয়াইটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ আর ওয়াই। আমরা যখন পিবিপির মান বের করব তখন সিসিভিটির গড় দেখেই আমাদের প্রিভিয়াস ইয়ার রিসেন্ট ইয়ার বের করব, আবার যখন ডিসকাউন্টেড ফেব্যাক পিরিয়ড বের করব তখন আর সিসিভিটির গড় দেখব না, আমরা তখন দেখব যে সিপিবির গড় দেখে আমাদের প্রিভিয়াস ইয়ার রিসেন্ট ইয়ার বের করব। তাহলে এই টিউটোরিয়ালটাতে আমাদের সনাতন পদ্ধতিতে যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়েছে, ফেব্যাক পিরিয়ড সূত্রগুলো দেওয়া আছে দুইটা সূত্র, এবং ফেব্যাক রেসিপ্রোকালের একটা সূত্র, এরপর হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্টের জন্য একটা এবং অ্যাভারেজ রেট অফ রিটার্নের জন্য একটা। এরপরে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডে আমরা এনপিভির জন্য সূত্র ব্যবহার করেছি, এরপর আইআরআর পরে দেখিয়েছি এমআইআরআর, এবং এরপরে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, সে সাথে ডিসকাউন্টেড ফেব্যাক পিরিয়ড, এই সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। টিউটোরিয়ালটা দেখে সূত্রগুলো মুখস্থ করে আয়ত্তে নিয়ে আসবো। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে এই সূত্রগুলো ব্যবহার করে আমাদের পার্ট বি ও পার্ট সি টাইপের বিভিন্ন অঙ্ক সমাধান করা